মায়া সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না থাকতেই হবে। তার চোখে জেদের ঝিলিক। আরিশ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হাসি দিয়ে বলল, আচ্ছা, আমার স্বপ্ন পড়ে যা বলবে তাই হবে। মায়ার চোখ একটু লজ্জায় নরম হয়ে গেল। বাতাসে দুলতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে সে হঠাৎ বলল, আরিশ ভাই, আমার না খুব ইচ্ছে আপনার পকেটে ফুল রাখার। কথাটা বলেই সে একটু লজ্জা পেল। আরিশ মৃদু হেসে তাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো, তারপর বলল, ইচ্ছে অসম্পূর্ণ রাখতে নেই। মায়ার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। সে ঝুঁকে মাটির কাছ থেকে কয়েকটা জুঁই ফুল তুলে নিল, তারপর ধীরে ধীরে আরিশের কাছে এসে দাঁড়ালো। কাপা হাতে সে ছোট ছোট সাদা ফুলগুলো আরিশের শার্টের পকেটে রেখে দিল। ফুলের মিষ্টি গন্ধ যেন আরও তীব্র হয়ে উঠল। মায়া একটু পিছিয়ে দাঁড়িয়ে তাকালো। সাদা ফুলগুলো আরিশের গাঢ় নীল শার্টের পকেটে সুন্দর করে ফুটে আছে। আরিশও নিচে তাকিয়ে ফুলগুলো দেখল, তারপর মায়ার দিকে। সেই মুহূর্তে তাদের দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা তৈরি হলো। জুঁই ফুলের গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরিশ নিচে তাকিয়ে নিজের পকেটের ফুলগুলো একবার দেখল। সাদা ছোট ছোট ফুলগুলো তার গাঢ় নীল শার্টের পকেটে যেন আলাদা করে ফুটে উঠেছে। সে আবার মাথা তুলে মায়ার দিকে তাকালো, তারপর বলল, হয়েছে? মায়া একটু লজ্জা পেয়ে মাথা নাড়ালো। আরিশ তখন বলল, তাহলে এবার চলেন ম্যাম। তারপর একটু গম্ভীর হয়ে যোগ করলো, আরেকটা কথা, ক্লাসরুম থেকে বেরিয়ে টইটই করে একদম ঘুরবি না, ওকে? মায়া শান্তভাবে মাথা নাড়িয়ে বলল। ওকে। তার গলায় যেন ছোট্ট অনুতাপও ছিল। দুজনেই হাঁটতে শুরু করলো। জুঁই ফুলের গন্ধ ধীরে ধীরে পিছনে পড়ে রইল, আর তারা ইউনিভার্সিটির মূল দিকের পথে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই সামনে থেকে তিনজনকে আসতে দেখা গেল, সূর্য, তিশা আর স্বর্ণা। স্বর্ণা একটু দৌড়ে এসে মায়ার পাশে দাঁড়ালো, তার চোখে এখনো একটু চিন্তার ছাপ। তিশা প্রথমে একবার মায়ার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে তার দৃষ্টি গেল আরিশের দিকে। ভ্রু একটু উঁচু করে সে বলল, রে হঠাৎ করে এখানে চলে আসলি? ওখানেও তো কথা বলা যেত। আরিশের মুখের ভাব আবার একটু গম্ভীর হয়ে গেল, তারপর নিচু গলায় বলল, না, ওখানে বলা যেত না। তার চোখে আবার একটু আগুনের ঝিলিক দেখা গেল। আর আমি ওই তাসিনকে দেখে নেব। ও মায়ের দিকে হাত বাড়ায়। তার কণ্ঠে রাগ স্পষ্ট। সূর্য দ্রুত এসে সামনে দাঁড়ালো, যেন পরিস্থিতি আবার উত্তপ্ত না হয়। তারপর শান্তভাবে বলল, আচ্ছা রাগ করিস না, পরে দেখা যাবে। তারপর সে মায়ার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, আর পুতুল, তুমি ঠিক আছো? মায়া ধীরে ধীরে মাথা নেড়ে বলল। জি ভাইয়া। তার কণ্ঠে এখনো একটু ভয় আর লজ্জা মিশে আছে। আরিশ একবার চারপাশে তাকিয়ে তারপর শান্ত গলায় বলল, আচ্ছা, আজকে আর ক্লাস করবো না, বাড়ি যাব। চল মায়া। কথাটা বলার ভঙ্গি এমন ছিল যেন সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেলেছে সে। মায়া একটু অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। এই দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখলো তৃষা। তার বুকের ভেতরটা হঠাৎ করেই জ্বলে উঠল। মায়াকে এতটা গুরুত্ব দেয়া তার একদমই সহ্য হচ্ছিল না। মনে মনে সে ভাবল, এই মেয়েটাকে এত প্রায়োরিটি দেওয়ার কি আছে? তার মুখের হাসিটা মিলিয়ে গেল, কিন্তু সামনে দাঁড়িয়ে কিছু বলার ঠিক হবে কিনা বুঝে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল। তবু শেষ পর্যন্ত নিজেকে থামাতে পারল না। ভ্রু কুঁচকে সে বলল, ক্লাস করবি না কেন? আরিশ খুব স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিল, এমনি। একটা ছোট্ট শব্দ, কিন্তু তিশার মনে যেন আরো আগুন ধরিয়ে দিল। মায়া আর স্বর্ণার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তাহলে আসি। স্বর্ণা হালকা হেসে মাথা নাড়ালো। আচ্ছা ঠিক আছে। তারপর আরিশ কোনো কথা না বলেই মায়ের হাতটা ধরে ফেলল। তার মুঠো শক্ত নয়, বরং এবার অনেকটা নরম। তারপর দুজনে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। মায়া একবার পেছনে ফিরে স্বর্ণার দিকে তাকালো, তারপর আবার সামনে হাঁটতে লাগলো আরিশের পাশে। তারা দূরে সরে যেতে লাগলো। ওদের চলে যাওয়া পর্যন্ত স্থির চোখে তাকিয়েছিল তৃষা। তারপর হঠাৎই সে মুখ ফিরিয়ে সূর্যের দিকে একবার তাকালো, চোখে অদ্ভুত এক বিরক্তি। পরের মুহূর্তেই সে হন হন করে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। সবকিছু এত দ্রুত ঘটল যে সূর্য কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মাথা চুলকে একটু অবাকের গলায় বলল, আজব, হঠাৎ কেন রাগ করলো? ইউনিভার্সিটির গেট পেরিয়ে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে কালো বাইকটা। রোদের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে, বাতাসে হালকা ঠান্ডা ভাব, আর রাস্তার দুপাশে গাছের পাতাগুলো হালকা দুলছে। বাইক চালাচ্ছে আরিশ, তার চোখ সামনে, কিন্তু মাঝে মাঝে সামনে লাগানো ছোট্ট আয়নাটায় তার দৃষ্টি চলে যাচ্ছে। পেছনে বসে আছে মায়া।
সে 2 হাত দিয়ে সাবধানে আরিশের কাঁধ ধরে বসে আছে। বাতাসে তার হেজাবের কর্নাটা হালকা দুলছে। আরিশ একবার আয়নায় তাকিয়ে মায়ের মুখ দেখল। মুখটা একটু চুপচাপ, চোখে এখনো যেন অল্প ভয়ের ছাপ রয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর আরিশ ধীরে বলল। ফুল? মায়া একটু চমকে উঠল, তারপর নরম কণ্ঠে বলল। হুম। আরিশ কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল। তোর কি খুব খারাপ লেগেছে? মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। কখন? আরিশ শান্ত গলায় বলল। যখন তাসনিম তোর হাত ধরেছিল। কথাটা শুনেই মায়ের হাত হঠাৎ আরও শক্ত হয়ে গেল। সে অজান্তেই আরিশের কাঁধ শক্ত করে ধরে ফেলল। কিছুক্ষণ চুপ থেকে খুব ধীরে বলল। হুম, অনেক বেশি। আর কণ্ঠে স্পষ্ট ভয়ের কম্পন ছিল। মায়ের কথা বলার ধরনই বোঝা যাচ্ছিল ঘটনা তাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিল, কতটা কষ্ট দিয়েছিল। আরিশের চোয়াল একটু শক্ত হয়ে উঠল, কিন্তু সে নিজের গলাটা শান্ত রেখে বলল। তুই মন খারাপ করিস না, আমি আছি না। আর কখনো তোকে এমন পরিস্থিতিতে পড়তে হবে না। এই কথাটা শুনতেই মায়ার বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। সে একটু সামনে ঝুঁকে বসল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তাতে হালকা অভিমানও ছিল। আপনি তো শুধু আমাকে বকা দেন, একটু আদর করেন না। কথাটা বলে সে একটু চুপ করে গেল, যেন নিজেই বুঝতে পারছে না কেন এমন কথা বলে ফেলল। আরিশ আয়নায় তাকিয়ে তার মুখের অভিমানী ভাবটা দেখল। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল, তারপর দুষ্টুমি কণ্ঠে বলল। ও, আদর চাই বুঝে? প্রথমে মায়া ঠিক বুঝতেই পারল না কথাটার মানে কি, কিন্তু কয়েক সেকেন্ড পরে হঠাৎ যেন তার মাথার কথাটার অর্থ পরিষ্কার হয়ে গেল। সে একদম অপ্রস্তুত হয়ে গেল। আপনি আপনি কি বলেছেন? মায়া তোতলাতে তোতলাতে বলল। আমি কিছুই বুঝতেছি না। তার কণ্ঠে লজ্জা আর অস্বস্তি দুটিই মিশেছিল। আরিশ আয়নায় একবার তাকিয়ে তার এই অপ্রস্তুত মুখটা দেখল, তারপর ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি ফুটে উঠল। তারপর বলল শান্ত গলায়। থাক, ছোট মানুষ এখন বোঝা লাগবে না। সময় হোক, আমি সব বুঝিয়ে দেব না। কথাটা শেষ হতে না হতেই বাইকটা ধীরে ধীরে থেমে গেল। মায়া এতক্ষণ আরিশের কথায় এতটাই মনোযোগ দিয়েছিল যে খেয়ালই করেনি তারা কোথায় চলে এসেছে। বাইক থামতেই সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। তারপর কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। আমাকে কোথায় নিয়ে আসলেন? আরিশ শুধু বলল। আগে নাম। মায়া ধীরে ধীরে বাইক থেকে নামলো। নামতেই সে সামনে তাকিয়ে থমকে গেল। সামনে বিস্তীর্ণ নদী, রোদের নরম আলো পানির উপর পড়ে চিকচিক করছে। চারপাশে অদ্ভুত এক নীরবতা। দূরে কোথাও জলের ঢেউয়ের মৃদু শব্দ শোনা যাচ্ছে। বাতাসে নদীর হালকা সোদা গন্ধ। মায়া খুব ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, তার চোখে বিস্ময়। এমন শান্ত জায়গা সে আগে কখনো আসেনি। আরিশও বাইক থেকে নেমে দাঁড়ালো। কিছুক্ষণ সে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে রইল। বাতাসে মায়ের হেজাব হালকা দুলছে, সাথে সে নদীর দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। হঠাৎই আরিশ নিচু গলায় আওড়ালো। কি বলেছে? নেশা শুধু ড্রিঙ্কসে হয়? তুই তো আমার আস্ত একটা নেশা, আমার স্বপ্ন পড়ে। কথাগুলো বাতাসে ভেসে উঠতেই চারপাশে নীরবতা যেন আরো গভীর হয়ে গেল। নদীর পাড়ে নরম বাতাস বইছিল। দূরে কোথাও নৌকার দ্বারের মৃদু শব্দ ভেসে আসছিল। চারপাশটা এমন নীরবতা যেন পৃথিবীটা কিছুক্ষণের জন্য থেমে গেছে। মায়া ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গিয়েছিল, তার চোখে বিস্ময় আর মুগ্ধতা। এত সুন্দর জায়গা সে আগে কখনো আসেনি। কিছুক্ষণ সেই দৃশ্য দেখে সে ধীরে ঘুরে দাঁড়ালো। ঠিক তখনই আরিশ আস্তে ধীরে হেঁটে এসে তার পাশে দাঁড়ালো। মায়া আরিশের দিকে তাকিয়ে হালকা হাসলো, চোখে কৃতজ্ঞতার ঝিলিক। তারপর মায়া নরম কণ্ঠে বলল। আপনাকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া, আমাকে এখানে নিয়ে আসার জন্য। আরিশ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন অন্যরকম এক ভাব ফুটে উঠল, গভীর, স্থির। পরের মুহূর্তেই সবটুকু যেন হঠাৎ বদলে গেল। হুট করে আরিশ মায়ার হাত ধরে তাকে কাছে টেনে নিল। মায়া কিছু বুঝে ওঠার আগে সে পেছনের গাছটার সাথে হালকা করে চেপে গেল। মায়ার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। আরিশ দুহাত দিয়ে গাছের সাথে ভর দিয়ে দাঁড়ালো, যেন মায়াকে ঘিরে রেখেছে। তারপর ধীরে ধীরে সে নিজের কপালখানা মায়ের কপালে ঠেকিয়ে দিল। মায়ের চোখ বড় হয়ে গেল, তার বুকের ভেতরে ধুকপুক শব্দটা যেন স্পষ্ট শোনা যাচ্ছে। আরিশ নিচু কিন্তু গভীর গলায় বলল। আমার প্রতি কি তোর কোনো ধরনের ফিলিংস আসে না ফুল? এই যে তোর অত কাছে আমি দাঁড়িয়ে আছি, আমার গরম নিঃশ্বাস তোর পুরো মুখে আছড়ে পড়ছে, এতে কি তোর মধ্যে অন্যরকম কোনো ফিলিংস কাজ করছে না? মায়ার শরীর থরথর করে কাঁপছে, যেন হঠাৎ করে শরীরের সমস্ত শক্তি কোথাও হারিয়ে গেছে।
বুকের ভিতরে ধকপক শব্দটা এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল আরিশও শুনতে পাচ্ছে। সে গোলাপি ঠোঁট দুটো কাঁপছে সমানে, কিন্তু কিছু বলার শক্তি যেন পাচ্ছিল না। আরিশ কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইল। সেই লজ্জা, সেই অস্থিরতা সব কিছুই তার চোখে এড়ায়নি। তারপর নিচু গলায় বলল, কি হলো বল। মায়া কষ্ট পেয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি জানি না কেমন ফিলিংস কাজ করে। কথাটা বলতে গিয়েও তার কণ্ঠ কেঁপে উঠল। আরিশ ঠোঁট কামড়ে একটু হেসে ফেলল। তার চোখ তখন দুষ্টুর ঝিলিক। তারপর আরিশ ধীরে মায়ার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, জান, তুই এভাবে ঘামছিস কেন? আমার কাঁপছিস কেন? আচ্ছা, কোনোভাবেই তো তুই আমাকে সিরিয়াস করার চেষ্টা করছিস না তো? মায়া আরো অপ্রস্তুত হয়ে গেল। কথাটা শুনেই মায়ার গাল দুটো এক মুহূর্তে টমেটোর মতো লাল হয়ে উঠল। সে দ্রুত মাথা আরো নিচু করে ফেলল, হাত দুটো শক্ত করে ধরে রাখলো নিজের সামনে, যেন নিজেকে সামলাতে চাইছে। আর সেই দৃশ্য চুপচাপ দেখছিল। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা ফুটে উঠল। তারপর আরিশ খুব নিচু স্বরে বলল, তোর এই লজ্জা মাখা মুখটা আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এই গাল দুটো খেয়ে ফেলে। কি জান, খাবো? নদীর পাড়ে বাতাস হালকা শীতলতা আর গাছের পাতার ফাঁক দিয়ে নরম আলো পড়ছে মাটিতে। সেই নরম মুহূর্তে গাছের গায়ে দাঁড়িয়ে আছে মায়া, মাথা নিচু, গাল লাল, বুকের ভেতরে ধকপক শব্দ যেন থামছেই না। কিছুক্ষণ চুপ থাকার পর সে খুব নিচু কণ্ঠে বলল, সবসময় আমাকে এভাবে লজ্জা কেন দেন? আপনার কাছে আসলেই হয় লজ্জা পাই, নয়তো বকা দেন। মায়ের এই বোকাশোকা অভিযোগ শুনে আরিশ একটু হেসে ফেলল। তার চোখে মৃদু মজা আর স্নেহ মিশে আছে। তারপর আরিশ ধীর কণ্ঠে বলল, বকা দিই কারণ তুই ভুল করিস, আর লজ্জা দিই কারণ এতে তোকে মারাত্মক সুন্দর লাগে। মায়া আরো অপ্রস্তুত হয়ে মাথা নিচু করলো। আরিশ আবার বলল, কিন্তু তুই তো একটু আগে আমার কাছে আদর চাইলি, এখন আমি করলেই দোষ? মায়া হাতের আঙ্গুলগুলো একসাথে জড়িয়ে মুচড়াতে লাগলো। চোখ তুলে তাকানোর সাহসই পাচ্ছিল না। তারপর ধীর কণ্ঠে বলল, আমি এই আদরের কথা বলিনি। আরিশ ভ্রু তুলল, মুখে দুষ্ট হাসি দিয়ে ফিসফিসে বলল, তাহলে কোনটা? বেডরুমের আদর? কথাটা শুনেই মায়া একেবারে লজ্জায় লাল হয়ে গেল। তারপর সে অস্থির হয়ে বলল, ধ্যাৎ, সরুন তো। আরিশ কিন্তু নড়ল না, বরং আরও কাছেই দাঁড়িয়ে বলল, ছড়বো না, আমার তো একটা চুমু দরকার। একটা চুমু খাই তোর ঠোঁটে। মায়া হতভম্ব হয়ে তার দিকে তাকালো। মায়ার চোখ বড় হয়ে গেল। তারপর বিস্ময়ে কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন আরিশ ভাই? আরিশ কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিচু গলায় বলল, ঠিক তো থাকতে চাই, কিন্তু তুই থাকতে দেশ কই? নদীর পাড়ে সেই নরম শান্ত মুহূর্ত যেন এক নিমিষেই বদলে গেল। মায়া কিছু বলতে যাচ্ছিল, তার ঠোঁট একটু নড়ল। একটু কথা বের হওয়ার আগেই পেছন দিক থেকে ভেসে এলো কর্কশ বিশ্রী একটা কণ্ঠ, কি রে, তুই একাই একাই মজা নিবি নাকি? আমাদেরও একটু সুযোগ দিবি? কথাটার ইঙ্গিত এতটাই অশোভনীয় ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশটা নীরবতায় ভেঙে গেল। আরিশ সোজা হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে সে পিছনে ঘুরে তাকালো। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে দুজন ছেলে। চেহারা দেখে বোঝাই যায় বখাটের ধরনের। অগোছালো চুল, মুখে বাঁকা হাসি, আর চোখে সেই অশ্লীল দৃষ্টি। তাদের ভঙ্গি এমন যেন তারা পুরো ঘটনাটাকে মজা হিসেবে দেখছে। দৃশ্যটা দেখা মাত্রই আরিশের মুখের ভাব বদলে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, হাত দুটো ধীরে ধীরে মুঠো হয়ে গেল, এতটাই শক্ত যে আঙ্গুলগুলোর গাঁটগুলো সাদা হয়ে উঠল। তার চোখে তখন পরিষ্কার রাগের আগুন জ্বলছে। মায়া ভয়ার্ত চোখে একবার ছেলেগুলোর দিকে তাকালো। তাদের দৃষ্টিতে সে উদ্দেশ্যটা স্পষ্ট, সেটা বুঝতে তার এক মুহূর্তও লাগলো না। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দ্রুত আরিশের দিকে তাকায়। আরিশ তখন পুরোপুরি সামনে দাঁড়িয়ে, যেন তাকে ঢাল করে রক্ষা করছে। ভয়ে মায়ের শরীর ঠান্ডা হয়ে আসছিল। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে এসে আরিশের পেছনে লুকিয়ে পড়ল। তারপর অজান্তে হাত বাড়িয়ে আরিশের কনুইয়ের কাছে শার্টটা কোনাটা শক্ত করে ধরে ফেলল। মায়ের আঙ্গুলগুলো কাঁপছিল। তার চোখে স্পষ্ট আতঙ্ক। আরিশ সেটা টের পেল। তার পেছনে দাঁড়িয়ে থাকা মায়ার কাপা হাতের স্পর্শ যেন তার ভেতরের রাগটাকে আরও তীব্র করে তুলল। নদীর পাড়ের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আর সামনে দাঁড়িয়ে থাকা দুজন বখাটে ছেলের দিকে তাকিয়ে আরিশ চোখে তখন স্পষ্ট একটাই বার্তা, আজকে কেউ সীমা ছড়িয়ে ফেলেছে। দুপুরের রোদ তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। আকাশে এখনো আলো আসেনি, কিন্তু তাপটা আগের মতো তীব্র নয়। রাস্তার দুপাশে ছায়া পড়েছে আর হালকা বাতাস বইছে।
স্বর্ণ ধীরে ধীরে হাঁটছিল। তার হাতে গোলাপি রঙের একটা ছাতা। যদিও রোদ খুব বেশি নেই, তবু ছাতাটা সে অভ্যাসবশত ধরে রেখেছে। স্বর্ণার বরাবরই হাঁটতে ভালো লাগে। হাঁটতে হাঁটতে চারপাশটা দেখে, বাতাসের ছোঁয়ায় অনুভব করা, এসব ছোট ছোট জিনিসগুলো সে আনন্দ খুঁজে পায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে নিজের চিন্তায় ডুবেছিল। ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি খুব জোরে এসে তার এক পাশের পাশ ঘেঁষে বেরিয়ে গেল। এতটাই কাছে দিয়ে গেল যে স্বর্ণার মনে হলো যে 1 সেকেন্ড হলেই হয়তো সে মাটিতে পড়ে যেত। সে ভয়ে এক পা পিছিয়ে গেল। বুকের ভেতর ধকপক করছে। পরের মুহূর্ত রাগে আর মুখ লাল হয়ে উঠল। স্বর্ণা জোরে চিৎকার করে বলল, আপনারা বড়লোক হলেই কি আমাদের মানুষ বলে মনে করেন না? এভাবে কেউ গাড়ি চালায়? আর একটু হলেই তো মরে যেতাম। একটু থেমে আবার বলল, বড়লোক হয়ে কি রাস্তা কিনে নিয়েছেন? স্বর্ণার কথাগুলো বাতাসে ছড়িয়ে পড়তেই সামনে গিয়ে গাড়িটা ধীরে ধীরে থেমে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর গাড়ির দরজা খুলে কেউ একজন নামলো। স্বর্ণা তখন ওর আগে ফুঁসছিল, কিন্তু লোকটা যখন পুরোপুরি গাড়ি থেকে বেরিয়ে সামনে দাঁড়ালো তখন তার চোখে হঠাৎ বড় হয়ে গেল। জায়ান, মায়ার ভাই। স্বর্ণা এক মুহূর্তেই তাকে চিনে ফেলল। তার বুকের ভেতরটা আবার ধক করে উঠল, তবে এবার ভয়ে। মাথার ভেতরে হঠাৎ হাজারটা চিন্তা ঘুরতে লাগলো। যদি উনি মায়ার কাছে বলে দেন আজকে আমি এভাবে রাগ করে কথা বললাম। স্বর্ণার গলা শুকিয়ে গেল। মায়া তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। যদি মায়া শুনে যে তার বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলেছে তাহলে নিশ্চয়ই কষ্ট পাবে। এসব ভাবনার মাঝে গাড়ির দরজা বন্ধ করে জায়ান ধীরে ধীরে হেঁটে এসে ওর সামনে দাঁড়ালো। স্বর্ণা একটু অস্থির হয়ে তাকিয়ে রইল। জায়ান ভ্রু কুঁচকে একটু ভালো করে তাকালো তার দিকে, তারপর হালকা হাসি দিয়ে বলল, আমি যদি ভুল না করি তুমি মায়ার বান্ধবী স্বর্ণা, তাই না? কথাটা শুনে স্বর্ণা একটু হকচকিয়ে গেল, তারপর বোকা বোকা একটা হাসি দিয়ে মাথা নাড়ল। জি ভাইয়া। জায়ান মাথা নাড়ল, তার কণ্ঠ এবার একটু নরম। তারপর বলল, আসলে সরি, একটু তাড়াহুড়ো ছিল তাই এভাবে গাড়ি চালিয়েছি। তুমি ব্যথা পাওনি তো? স্বর্ণা তাড়াতাড়ি মাথা নাড়ল, না না, ব্যথা পাইনি। তারপর একটু ইতস্তত করে ধীরে বলল, কিন্তু ভাইয়া, আমি যে আপনার সাথে এভাবে কথা বলেছি এটা মায়াকে বলবেন না, তাহলে মায়া কষ্ট পাবে। জায়ান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে বলল। আচ্ছা ঠিক আছে। স্বর্ণার বুকের ভেতরটা তখন একটু হালকা লাগলো। জায়ান আবার বলল, চলো তোমাকে বাসায় ড্রপ করে দেই। স্বর্ণা তড়িঘড়ি মাথা নাড়ল। না না ভাইয়া, তার দরকার নেই, আমি হেঁটেই চলে যাব। কিন্তু জায়ান যেন তার কথা শুনলই না, হালকা হাসি দিয়ে বলল, আরে চলো, কাম। তার গলায় এমন একটা স্বাভাবিক ভঙ্গি ছিল যে আর না করার যেন অদ্ভুত লাগতো। স্বর্ণা একটু দ্বিধায় পড়ে গেল। শেষ পর্যন্ত সে আর না করতে পারল না। ধীরে ধীরে এগিয়ে গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসে পড়ল। গাড়ির ভেতরটা ঠান্ডা, বাইরে বিকেলের আলো কাচের জানালায় পড়ে ঝিলমিল করছে। জায়ান গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করলো। স্বর্ণা চুপচাপ বসে রইল। জায়ান মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে তার দৃষ্টি সামনের রাস্তার ছেড়ে একটু সরে যাচ্ছিল গাড়ির মিররের দিকে। মিররের ছোট্ট ফ্রেমে দেখা যাচ্ছিল স্বর্ণার মুখ। স্বর্ণা জানালার পাশে বসে আছে, হাতে এখনও সেই গোলাপি ছাতাটা ধরা। তার চুলের কিছু গোছা হালকা বাতাসে নড়ছে। জায়ান আর চোখে মিররে তাকালো। ঠিক সেই সময় স্বর্ণাও যেন অজান্তেই মিররের দিকে তাকিয়ে ফেলল। মুহূর্তের মধ্যে দুজনের চোখাচোখি হয়ে গেল। একটা ছোট্ট কিন্তু অদ্ভুত মুহূর্ত। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল। তারপর দুজনেই যেন হঠাৎ অচেনা হয়ে উঠল। স্বর্ণা তাড়াতাড়ি চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো। তার গাল হালকা লাল হয়ে উঠেছে। জায়ানও দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল সামনের রাস্তায়। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হালকা হাসি ফুটে উঠল। গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার ভেতরে যেন এক নতুন অস্থির হালকা লজ্জা আর অদ্ভুত এক অনুভূতির জন্ম নিল, যেটা দুজনেই বুঝতে পারল, কিন্তু কেউই মুখে কিছু বলল না। নদীর পাড়ে দুপুরের রোদটা আজ যেন একটু বেশিই তীব্র। চারপাশে নীরবতা, কোথাও কোনো মানুষ সারা শব্দ নেই। দূরে নদীর পানির মাঝে মাঝে হালকা ঢেউ উঠছে, আর বাতাসে ভেসে আছে কচুরি পানার মৃদু গন্ধ। এই নির্জন পরিবেশের মাঝখানে দাঁড়িয়ে আছে দুইজন যুবক, আর তাদের মাঝখানে যেন অদৃশ্য উত্তেজনায় একটা ভারী পর্দা ঝুলে আছে। আরিশের মুখটা তখন রাগে কঠিন হয়ে উঠেছে। তার চোয়াল শক্ত, চোখ দুটো লালচে হয়ে আছে, যেন সামান্য উস্কানিতেই আগুন ঝরে উঠবে। লোক দুটো অনেকক্ষণ ধরেই উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। হঠাৎ তাদের মধ্যে একজন
ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর একটু সামনে এগিয়ে এসে কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে তুই এভাবে রাগ করিস কেন? তোকে তো মজা নিতে বারণ করি নাই। তুই মজা নে, সাথে আমাদেরও একটু নিতে দে। কথাটা বলেই সে আর তার পাশে দাঁড়ানো আরেকজনের সাথে জোরে হেসে উঠল। এই হাসির শব্দটা নির্জন নদীর পাড়ে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো, যেন ব্যঙ্গ আর অবজ্ঞার ভাব। মায়া আরিশের পেছনে দাঁড়িয়ে সব দেখছে, তার বুকের ভেতরটা কাঁপছে। এই নির্জন জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার তার কাছে ক্রমে ভয়ানক মনে হচ্ছে। মায়া চুপচাপ আরিশের দিকে তাকালো। আরিশ এমনিতেই রাগী স্বভাবের মানুষ, কিন্তু এখন তার চোয়াল দেখে মনে হচ্ছে সে নিজের রাগটাকে কোনোভাবেই আটকানোর চেষ্টা করছে। তার দুই হাত মুঠো হয়ে আছে, আঙ্গুলের গিঁট সাদা হয়ে উঠেছে, চোখ দুটো তীব্র হয়ে সেই দুই ছেলের দিকে স্থির হয়ে আছে। আরিশের চোখে তখন আগুন জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে গলা নিচু করে বলল, আর একটা বাজে কথা বললে এখানে মেরে পুঁতে ফেলবো। তার কণ্ঠে এমন একটা কঠিন দৃঢ় ছিল তা সাধারণ মানুষের চুপ করিয়ে দেয়, কিন্তু এই দুজন যেন ঠিক উল্টোই মজা পেয়ে গেল। একজন প্রথমে ঠোঁট বাঁকিয়ে তাকালো, তারপর হঠাৎ করে শব্দ করে হেসে উঠল। আরেকজনও তার সাথে যোগ দিল। নদীর পাড়ে তাদের সেই অশ্রদ্ধা মেশানো হাসি অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর লোক দুটো ব্যঙ্গ করে বলল, আচ্ছা, তোর কথা শুনে তো আমার ভীষণ ভয় পেয়ে গেছি। এই কথাটা যেন শেষ ধাক্কা ছিল। আর ভেতরের এতক্ষণে ধরে জমে থাকা রাগটুকু বিস্ফোরণ হয়ে গেল। আর নিজেকে আটকে রাখতে পারল না সে। এক পা এগিয়ে এসে সে সরাসরি লোকটার মুখ বরাবর একটা সজোরে ঘুষি মারল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে কেউ প্রস্তুতি ছিল না। ঘুষির জোরে লোকটা টলতে টলতে কয়েক কদম পিছিয়ে গেল। তার শরীর দুলে উঠল। এক মুহূর্তের মধ্যেই নাক থেকে রক্ত পড়তে শুরু করলো। সে বিস্ময় আর রাগে আরিশের দিকে তাকিয়ে রইল। এই দৃশ্য দেখে পাশের লোকটা যেন পাগলের মতো হয়ে গেল। সে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে সামনে এগিয়ে এলো। তোর সাহস হয় কি করে গায়ে হাত দেওয়ার? তার চোখে তখন রাগ আর অপমানের আগুন, কিন্তু সে সামনে এগোতেই আরিশ আর এক সেকেন্ডও সময় নিল না, আবার হাত তুলল। আর এবারও সেই লোকটার দিকেই ছুড়ে দিল আরেকটা শক্ত ঘুষি। ঘুষিটা সরাসরি গিয়ে লাগলো তার মুখে। লোকটা মুহূর্তেই দুলে উঠল। সবকিছু এত দ্রুত ঘটেছিল যে মনে হচ্ছিল পুরো ঘটনাটা যেন এক ঝড়ের মতো। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা মায়া পুরো দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতরটা ধকপক করছে, হাত দুটো অজান্তেই কাঁপছে। এই নির্জন নদীর পাড়ে এমন একটা ঝামেলা শুরু হবে সে কল্পনাও করেনি। আরিশ আর থামল না। রাগে তার চোখ দুটো লাল হয়ে উঠেছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। সামনে দাঁড়ানো দুজন লোক এসে একের পর এক এলোপাথালি ঘুষি মারতেই লাগলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে গেল। প্রথম লোকটা নিজের নাক চেপে ধরে কোনো মতে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আরিশ আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ল। আরেকজন তাকে থামাতে চেষ্টা করতেই আরিশ ঘুরে তাকিয়ে তাকে এমন একটা ঘুষি মারল যে সে টলতে টলতে প্রায় পড়েই যাচ্ছিল। মারতে মারতে আরিশ দাঁতে দাঁত পিষে চিৎকার করে উঠল, তোদের সাহস হয় কি করে আমার ফুলকে নিয়ে এত বিশ্র মন্তব্য করার? তার কণ্ঠে ছিল উন্মাদ রাগ। সে আবার এক ঘুষি মারল, তারপর গর্জে উঠল, ও আমার নিজের হাতে গড়া খুব শখের ফুল, আর এই ফুলের অধিকার একমাত্র সাফওয়ান খান আরিশের। অন্য কেউ যদি এই ফুলের দিকে নজর দেয় তাহলে তার জীবনের শেষ করে দেবো আমি। লোক দুটো তখন প্রায় অসহায় হয়ে পড়ল। তাদের মুখে আতঙ্ক, শরীর দুলছে। কয়েক মুহূর্তে আগে সেই ব্যঙ্গ আর হাসি যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা মায়া সব কিছু দেখছিল। তার বুকের ভেতরটা কাঁপছে। সে বুঝতে পারছে আরিশ এখন নিজের মধ্যে নেই। রাগে যেন তার সব কিছু অন্ধ হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তেই বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। আর এক সেকেন্ডও দেরি না করে মায়া দৌড়ে গেল। সে পিছন থেকে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ এই স্পর্শে যেন সময়টা থমকে গেল। আরিশের হাত মাঝ আকাশেই থেমে গেল। তার শরীর শক্ত হয়ে রইল কয়েক মুহূর্ত, যেন সে হঠাৎ বাস্তবে ফিরে এসেছে। মায়া তাকে আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলল, আর মারবেন না প্লিজ। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ওদের কিছু হলে আপনি ঝামেলায় পড়বেন, আর আমি চাই না আপনি আমার জন্য ঝামেলায় পড়ুন। আমি আসলেই একটা ঝামেলা, তাই না? আমার জন্যই এসব হলো। আমি না থাকলে কিছুই হতো না। নদীর পাড়ের বাতাস তখন ভারী হয়ে আছে। একটু আগে মারামারির পর চারপাশে যেন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। দূরে নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আর মাঝখানে বাতাসের শুকনো ঘাসের শব্দ উঠছে।
মায়া তখনও আরিশের পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে জল, বুকটা কাঁপছে। আরিশও কিছুক্ষণ স্থির হয়েছিল, যেন ধীরে ধীরে নিজের রাগটা সামলানোর চেষ্টা করছে। কিন্তু মায়ের শেষের কথাগুলো তার কানে যেতেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। আমি আসলেই একটা ঝামেলা, আমার জন্যই এসব হলো। এই কথাগুলো যেন আরিশের ভেতরে আবার নতুন করে আগুন জ্বালিয়ে দিল। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর হঠাৎ সে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন অদ্ভুত এক তীব্রতা। মায়া কিছু বুঝে ওঠার আগেই আরিশ তার হেজাবটা একটু সরিয়ে দিল। তারপর এক ঝটকায় মাথা নিচু করে মায়ার গলার কাছে মুখ নিয়ে গেল। পর মুহূর্তেই মায়া তীব্র ব্যথায় কেঁপে উঠল। আরিশ দাঁত বসিয়ে দিয়েছে তার গলায়। কিছু এত হঠাৎ ঘটলো যে মায়া প্রথমে বুঝতেই পারল না কি হয়েছে। তারপর যন্ত্রণায় তার শরীর শক্ত হয়ে গেল। সে চেষ্টা করলো আরিশকে নিজের থেকে সরিয়ে দিতে, হাত দিয়ে ঠেলতে লাগলো, কিন্তু আরিশ তখনও শক্ত করে দাঁড়িয়ে আছে। মায়া দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে লাগলো। তার চোখ বন্ধ হয়ে গেল, শ্বাস ভারী হয়ে উঠল। কয়েক মুহূর্ত পর আরিশ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। মায়া হাঁপাতে হাঁপাতে একটু পিছিয়ে এলো। তার গলার কাছে দাঁতের গভীর দাগ পড়ে গেছে, সেখান থেকে পাতলা রক্ত গড়িয়ে নিচে নামছে। আরিশ তখন দু হাতের তালু মায়ার দুই গালে ধরে ফেলল। তার চোখে তখন রাগ, অধিকার আর অদ্ভুত এক তীব্র অনুভূতির মিশ্রণ। দাঁতে দাঁত চেপে সে নিচু গলায় বলল, তুই ঝামেলা বলে? একদম না, তুই আমার সব। মায়া নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে, চোখে ভয়, অবাক আর অদ্ভুত এক অসহায়ত্ব। সে হঠাৎ মায়াকে ছেড়ে দিল। তারপর আর একবারও পেছনের দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো নিজের বাইকের দিকে। মায়া কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত ধীরে ধীরে গিয়ে ছুঁলো নিজের গলার দাগটাতে। ব্যথাটা এখনো জ্বলছে, তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছে। তারপর ধীরে ধীরে সে হাঁটতে শুরু করলো। ভয় আর অজানা আশঙ্কা নিয়ে সে আরিশের পেছনে পেছনে এগিয়ে গেল। আজকে আরিশ ভীষণ রেগে আছে, এটা মায়া খুব ভালোভাবেই বুঝতে পারছে। আর সেই রাগের ভেতরেই যেন লুকিয়ে আছে আরও অনেক কিছু, যা মায়াকে একই সাথে ভয়ও দেখাচ্ছে, আবার অদ্ভুতভাবে টানেও রেখেছে। দুপুর 3টা, গরমটা তখন একটু নরম হয়ে এসেছে, তবুও বাতাসে এখনও দুপুরের ক্লান্তি লেগে আছে। রাস্তার ধারের গাছপালাগুলো ছায়ায় লম্বা হয়ে পড়েছে। আশেপাশে এক এক ধরনের আলস্য নিস্তব্ধতা। তিশা রাগ করে চলে যাওয়ার পর থেকেই সূর্যের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিশা আসলে হয়েছে কি? ঘটনাটা এত হঠাৎ ঘটল যে সে ঠিক বুঝেই উঠতে পারছিল না। কিছুক্ষণ আগেও সবকিছু স্বাভাবিক ছিল, আর তারপরেই তিশা হঠাৎ করে মুখ গম্ভীর করে সেখান থেকে চলে গেল। সূর্য জানে তিশা এমনিতেও সহজে রাগ করে না, তাই বিষয়টা তার কাছে আরও অদ্ভুত লাগছিল। শেষ পর্যন্ত আর না ভেবে সে সরাসরি চলে এলো তৃষাদের বাড়িতে। তৃষাদের বাড়িটা পুরনো ধাঁচের, বড় বারান্দা, তার চারপাশে গাছপালা। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে তৃষার দাদা আর দাদু বসে গল্প করছিলেন। সূর্য হাসি মুখে এগিয়ে গেল। কেমন আছেন দাদু? সে সম্মান করে জিজ্ঞেস করলো। দাদু চশমার ওপর দিয়ে তাকিয়ে হালকা হাসলো। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? তৃষার দাদা মুচকি হেসে বললেন, অনেকদিন পর এলি মনে হয়। সূর্য হালকা মাথা নেড়ে বলল, জি, তৃষা আছে। দাদা হাত তুলে উপরের দিকে দেখালো। উপরে নিজের রুমেই থাকার কথা। সূর্য আর সময় নষ্ট করলো না, সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তৃষার রুমের দরজা আধখোলা ছিল। সে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো, কিন্তু রুমে ঢুকে দেখলো তৃষা নেই। রুমটা এলোমেলো না, সব কিছু আগের মতোই সাজানো। টেবিলের উপরে কয়েকটা বই খোলা পড়ে আছে, পর্দা দিয়ে হালকা বাতাস ঢুকছে। সূর্যের মনে হলো তৃষা নিশ্চয়ই বেলকনিতে আছে। সে ধীরে ধীরে বেলকনির দিকে এগিয়ে গেল, আর সত্যি তৃষা সেখানে বসে আছে। বেলকনির রেলিংয়ের পাশে একটা চেয়ারে বসে সামনে তাকিয়ে আছে উদাস চোখে। বাতাসে তার চুলগুলো হালকা উঠছে, মুখে এক ধরনের চিন্তিত দূরবর্তী ভাব। সূর্য কয়েক মুহূর্ত দাঁড়িয়ে তাকে দেখল, তারপর চুপচাপ এগিয়ে তার পাশে চেয়ারটাতে বসে পড়ল। বসেই সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কী রে বেতনি, কী হয়েছে? ওইভাবে চলে আসলি কেন? কণ্ঠে হালকা মজা করার সুর। তৃষা যেন আগেই জানতো সূর্য আসবে, তাই আর কথায় কোনো অবাক প্রতিক্রিয়া দেখালো না। সে ধীর মাথা ঘুরিয়ে সূর্যের দিকে তাকালো, তারপর আবার সামনে তাকালো। তার কণ্ঠ স্বাভাবিক, শান্ত। আরিশ ওর কাজিনকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে, তাই না? তৃষার কথা শুনে সূর্যের কপালে কুঁচকে তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর সে একটু বিরক্ত সুরে বলল, তাতে কি হয়েছে? ওর কাজিন, ও যা ইচ্ছা করুক, তাতে তোর কি?
কথা যেন একদম সোজাসাপটাভাবে বলল সে। তিশা ধীরে মাথা ঘুরিয়ে সূর্যের দিকে তাকালো। তার চোখে তখন অদ্ভুত এক জেদ। কিছুক্ষণ চুপ থেকে সে নিচু কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, আমার সহ্য হয় না এসব ন্যাকামো। সূর্য এবার সত্যি অবাক হয়ে গেল। সে একটু সামনে ঝুঁকে তিশার দিকে তাকিয়ে বলল,